আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমাদের যে ফাইনাল সাজেশন, যে টপিক তোমার পড়তে হবে, যে টপিক থেকে প্রশ্ন আসে সেই জিনিসগুলো একদম শর্ট ভার্সনে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওসগুলোতে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কোনটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, কোন প্যাটার্নের সৃজনশীল ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। সো চলো আমরা শুরু করে দিই আমাদের এবারের জার্নি। এবং এই ভিডিওটা মূলত এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্যই তৈরি করা। সো প্রথম কথা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 3 নম্বর চ্যাপ্টার জটিল সংখ্যা। এই চ্যাপ্টারে আমরা যেভাবে সাজেশনটা সাজিয়েছি সেটা হচ্ছে যে টপিকগুলো মূলত ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলোকে এখানে আগে নিয়ে আসে এবং সেই টপিকগুলো এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট নাকি সিকিউতে কয়ের জন্য ইম্পর্ট্যান্ট, না ক্ষয়ের জন্য না গয়ের জন্যে, সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ সব কিছুই আমরা ক্লিয়ার করে দিব। তো প্রথমত টপিক 1 জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং তার পোলার আকার সংক্রান্ত। এটা পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে এমসিকিউ একটা তুমি কনফার্ম পাবে, এইটা মিস নাই, অর্থাৎ এমসিকিউ তুমি পাচ্ছ। এবং সিকিউতে কয়ের মধ্যে আসে, কয়ের মধ্যে পোলার সমীকরণটা তোমাদের এবার আসার সম্ভাবনাটা বেশি, অর্থাৎ সেখানে তো মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই আসলে বের করতে হয় পোলার সমীকরণের কন্ডিশনে, তো এই জিনিসটা কিন্তু লাগবে বেশি। আচ্ছা, তারপর টপিক 2 এ জটিল সংখ্যার বিভিন্ন মান নির্ণয়ের কোশ্চেন থাকবে, আই রিলেটেড বা ওমেগা রিলেটেড ছোটো ছোটো ম্যাথস, সেগুলো অ্যাভেলেবল এমসিকিউতে আসে, সেগুলো অ্যাভেলেবল কিসে আসে? এমসিকিউতে আসে। এরপর কথা জটিল সংখ্যার বর্গমূল। এখান থেকে ছোট কোয়েশ্চেনগুলো হচ্ছে এমসিকিউতে বা কতে আসে, আর এটাতে বড় কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আবার খতে আসে। ঘনমূল, 6th রুট, 4th রুট, এই জিনিসগুলো বোথ এমসিকিউর জন্যে, তারপর সিকিউর কয়ের জন্যে, আর যদি একটু বড় কন্ডিশন থাকে সেখানে হয়তো ক্ষয়ের জন্য দিতে পারে, তবে ক্ষয়ের জন্য আসার সম্ভাবনা খুব কম, এমসিকিউ এবং কয়ের জন্য আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, সঞ্চার পথের সমীকরণ নির্ণয়, এই টপিকটা মূলত ক্ষয়ের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, মনে রাখিও, এবং এই টপিক থেকেও এমসিকিউ সাধারণত আসে বলতে পারি। আচ্ছা, তারপর আই সংক্রান্ত এবং ওমেগা সংক্রান্ত যে বেসিকগুলো শিখছো সেগুলো কিন্তু আমাদের এই মান নির্ণয়ের মধ্যে চলে আসে। মান নির্ণয়ের মধ্যে কি আছে? আই এবং ওমেগা, এই জিনিসগুলো কিন্তু মান নির্ণয়ের মধ্যে ইনক্লুডেড। ওকে, আচ্ছা, তারপর লাস্ট টপিক জটিল সংখ্যার এককের ঘনমূলের সাহায্যে কিছু প্রমাণ আছে, বড় বড় প্রমাণ, এগুলোই সৃজনশীলের গতে বেশিরভাগ সময় আসে। ওকে, ওমেগা সংক্রান্ত অনেকগুলো প্রমাণ আছে, আই সংক্রান্ত অনেকগুলো প্রমাণ আছে, বইয়ের মধ্যে সিলেক্টেড যেগুলো বোর্ডে বেশি এসেছে সেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো গুরুত্ব সহকারে করবা, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগবে। তো এই হচ্ছে জটিল সংখ্যা অধ্যায়ের জন্যে বোর্ড পরীক্ষার প্রিপারেশনে কোন টপিকগুলা বা কোন টপিকের ম্যাথসগুলা তুমি সিলেক্টেডলি বেশি প্র্যাকটিস করবা সেটা সম্পর্কে ধারণা। জটিল সংখ্যা রিলেটেড আরও একটা ভিডিওস তুমি পাবা, সেখানে তুমি যেটা পাবা যে এই টপিক ধরে যে ম্যাথস বোর্ড পরীক্ষায় আসছে, বেশি ইম্পর্ট্যান্ট আসতে পারে এবার, সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিব পরবর্তী ভিডিওতে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে, অধ্যায় 4 বহুপদী ও বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারটাও সৃজনশীল এবং এমসিকিউর জন্য সুপার ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যাভেলেবল পরীক্ষায় কোশ্চেন আসে। তো এখানে প্রথমত সমীকরণের নিশ্চয়ক এবং মূল সংক্রান্ত যে কন্ডিশনটা বলেছে সেটা, নিশ্চয়ক থেকে তো কনফার্ম তুমি এমসিকিউ পাচ্ছ, কোনো টেনশন নাই। এবং নিশ্চয়কের কিছু বড় প্রশ্ন আছে সিকিউ স্ট্যান্ডার্ড, সেগুলো কয়ের জন্য আসবে। এবং মূল সংক্রান্ত যে কোশ্চেনগুলো, যে একটা সমীকরণের মূলের কিছু বেসিক আইডিয়া আছে সেগুলো, তো এগুলো এমসিকিউ এবং ক এই দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় হতে অজানা ধ্রুবকের মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত, এগুলো হচ্ছে তুমি খতেই বেশিরভাগ সময় পাবা, কনফার্ম থাকো যে মূলের শর্ত দেওয়া আছে, সেখান থেকে ওইখানে একটা অজানা ধ্রুবক আছে সেটা বের করতে বলে, এবং হচ্ছে প্রমাণের কিছু ম্যাথ আছে সেগুলো বের করতে বলে। অজানা ধ্রুবকের মান নির্ণয় যেগুলো একটা ছোটো কোয়েশ্চেন সেগুলো আবার এমসিকিউতে আসে, হ্যাঁ, ছোটো ছোটো কোয়েশ্চেন এগুলো আবার এমসিকিউতে আসে এবং কতেও আসতে পারে। আর বড় যে ম্যাথগুলো থাকবে প্রমাণ রিলেটেড সেগুলো আবার খতে আসবে। আচ্ছা, মূল থেকে সমীকরণ নির্ণয়, এটা এমসিকিউর একটা কোয়েশ্চেন, মূল দেওয়া থাকবে, বলবো যে এই সমীকরণ কোনটি, এটা অ্যাভেলেবল পরীক্ষা আসছে, অনেকবার আসছে। আচ্ছা, প্রতিসম মূল এবং সাধারণ মূল সংক্রান্ত, এটা থেকে অ্যাভেলেবল সৃজনশীলের খ অথবা গয়ের প্রশ্ন আসে, যে এত সমীকরণের মূল আলফা ও বিটা হলে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূলযুক্ত সমীকরণ নির্ণয় করো, সেটা একটা প্রতিসম মূলের কন্ডিশন। বা সাধারণ মূলের ক্ষেত্রে বললো এই এত এবং এত সমীকরণের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এটা, বা প্রমাণ করো যে ওইটা, এবং এই ধ্রুবকটার মান নির্ণয় করো। হ্যাঁ, তো প্রতিসম মূল এবং সাধারণ মূল সংক্রান্ত এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষা লাগবে। আচ্ছা, তারপর কন্ডিশন যেটা ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক এবং তার সমাধান নির্ণয়, এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে তুমি ছোটো কোয়েশ্চেনগুলো পাবা এবং সৃজনশীলের খ এবং গতে এখানকার প্রশ্ন পাবা।
আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সংক্রান্ত এটা মূলত এমসিকিউর টপিক, এটা সিকিউতে হোপফুলি দিবে না, এমসিকিউতে আসে। তো এই হচ্ছে আমাদের বহুপদী ও এর সমীকরণের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই সম্পর্কে। আবারও আমাদের অধ্যায় 6 কনিক চ্যাপ্টারটা নিয়ে, এবং কনিকে আমরা জানি 6.1, 6.2, 6.3 তিনটা অনুচ্ছেদ আছে। 6.1-এ হচ্ছে পরাবৃত্ত নিয়ে আলোচনা, 6.2-তে উপবৃত্ত নিয়ে আলোচনা এবং 6.3-তে অধিবৃত্ত নিয়ে আলোচনা। এবং এই তিনটা পার্টে পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে সিকিউটা বেশি আসে, এবং অ্যাভেলেবল উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের একটা এমসিকিউ বোর্ড পরীক্ষা আসবে, প্রত্যেকবার আসে বলা যায়। তো তারপরেও আমরা আরও একটু ডিটেলস আলোচনা করে নিই। ফার্স্ট অফ অল একটা সমীকরণ দিয়ে দিবে, সেখান থেকে কনিক চিহ্নিতকরণ এবং সেক্ষেত্রে লেখচিত্র সংক্রান্ত আইডিয়া, এগুলো এমসিকিউতে এখান থেকে কোশ্চেন আসবে বলা যায়, সবসময় আসে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ডলি পরাবৃত্তের রাশিমালা নির্ণয়, এগুলো হচ্ছে তুমি এমসিকিউ তো পাবাই, কোনো মিস নাই। সৃজনশীলের কোশ্চেন নাম্বার কতেও আসতে পারে, আর যদি বেশি সংখ্যক কোশ্চেন থাকে তাহলে বেশি সংখ্যক রাশিমালা যদি 6-7টা রাশিমালা বের করতে বলে তাহলে সেটা খতেও আসে। আচ্ছা, পরাবৃত্তের ফোকাস দূরত্ব নির্ণয় বা উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব। উপকেন্দ্রের অপর নাম হচ্ছে ফোকাস। এই টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট দিয়ে দিবে এবং সৃজনশীলের কতেও দিয়ে দিবে, বলবে যে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব 12 হলে এই কে এর মান নির্ণয় করো বা এ এর মান নির্ণয় করো, হ্যাঁ, বা ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে আসে। আচ্ছা, তো পরাবৃত্তের রাশিমালা, পরাবৃত্তের হচ্ছে তোমার ফোকাস দূরত্ব নির্ণয়, আর আরেকটা জিনিস এখানে লেখা মিস হয়েছে, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। সেটা হচ্ছে কি বলতো, পরাবৃত্তের, আমি লিখে দিই নিচেই, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় অ্যাভেলেবল, এই টপিকটা পরীক্ষায় আসবে। ওকে, পরাবৃত্তের মধ্যেই এটা সৃজনশীলের যে এমসিকিউ তো থাকতে পারে, আর সৃজনশীলে আসলে গয়ে আসবে, বড় প্রশ্ন। পরাবৃত্তের কি বলো, সমীকরণ নির্ণয় গয়ে আসবে কনফার্ম, এটা থেকে আসেই অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে উপবৃত্ত টপিকে আসলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় এবং উপবৃত্তের রাশিমালা নির্ণয়, এই দুইটা জিনিস হচ্ছে অ্যাভেলেবল, পরীক্ষায় আসবেই। আর রাশিমালা নির্ণয় থেকে বেশি পরিমাণে এমসিকিউ আসে এবং সৃজনশীলে আসলে ক্ষয় দিতে পারে, তবে সম্ভাবনা কম। আর সমীকরণ নির্ণয় থেকে কোশ্চেন নাম্বার গ এবং এমসিকিউ ছোট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর রাশিমালার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ই নির্ণয়, উৎকেন্দ্রিকতা নির্ণয়টা, এবং অধিবৃত্তের রাশিমালার ক্ষেত্রেও উৎকেন্দ্রিকতা নির্ণয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, এটাও গয়ের স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, আর ছোটো কোশ্চেন দিলে এমসিকিউ আসতে পারে। আর অধিবৃত্তের রাশিমালা নির্ণয়, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং কোশ্চেন নাম্বার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তারপর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটারই স্পর্শকের সমীকরণ নির্ণয়, তিনটা আইডিয়ারই, এটা বেশিরভাগ সময় এমসিকিউতে আসবে এবং সৃজনশীলের কয়ের স্ট্যান্ডার্ড প্রশ্ন। এবং পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়, এই সংক্রান্ত আইডিয়া মূলত এমসিকিউ স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। সো এই হচ্ছে কনিক চ্যাপ্টারের কোন অংশ থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে, কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা। এবং এই জিনিসগুলো তুমি যখন প্রিপারেশন নিবা, গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে তোমার দেখবা যে মানে তোমার একটা কনফিডেন্স কাজ করবে, এবং তুমি বুঝতে পারবে যে কোন টপিকের আন্ডারে কোন কোশ্চেনটা গেলে এবং সেটা কীভাবে আমরা সলভ করতে পারবো। বুঝতে পারছি কথাটা? ওকে, টান। আমরা এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। চলো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সাধারণ সমাধান বা ত্রিকোণমিতিক সমীকরণ, অধ্যায় 7। এবং এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল কোশ্চেন সবসময় আসে। এখানে দুইটা অধ্যায়, একটা হচ্ছে 7.1 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কথা, আর হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ 7.2। তো 7.2 থেকে সাধারণত সিকিউ গ নম্বরটা আসে, আর 7.1 থেকে সিকিউর ক এবং খ বেশিরভাগ সময় আসে, আর দুইটা জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে আমরা টপিকগুলোতে আসি। মুখ্যমান নির্ণয় সংক্রান্ত অ্যাভেলেবল, এবারও তুমি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় একটা কোশ্চেন পাবা মুখ্যমান নির্ণয় সংক্রান্ত থেকে এমসিকিউতে। আচ্ছা, এবার বিপরীত বৃত্তীয় ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত, এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে আসে। ছোট প্রশ্ন হলে কতে আসবে, আর প্রমাণের কন্ডিশনেরগুলো হচ্ছে খতে আসে। আর ছোটো কোয়েশ্চেন হলে এমসিকিউতে একটা পাবা, আর প্রমাণ টাইপের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সব খতে আসে, একটু বড় প্রশ্ন আছে। বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান সংক্রান্ত অধ্যায় 7.1-এর লাস্টের দিকে অনেকগুলো ম্যাথস আছে, এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা আসছে দেখলাম। তো সেগুলো কোয়েশ্চেন নাম্বার খ স্ট্যান্ডার্ড, আর এমসিকিউতে দেওয়ার সম্ভাবনা নাই আসলে ওগুলো। আচ্ছা, তার বিভিন্ন শর্তে ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান সংক্রান্ত, দ্যাট ইজ 7.2। এটা হচ্ছে কি 7.2 বিভিন্ন শর্তে, আমি সবগুলো শর্ত তার বলতে পারতেছি না, কারণ এক একটা 8-10টা টাইপের নিয়ম আছে। বাট সহজ কথা হচ্ছে সমাধান সংক্রান্ত, সমাধান মানে সমীকরণ হতে অজর রাশির মান নির্ণয়, এবং সেখানে আমাদের রেঞ্জ দেওয়া থাকবে যে এত থেকে এত এর মধ্যে মানগুলো বের করো। হ্যাঁ, তো সেই কোশ্চেনগুলো কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট, এবং এটা তুমি গতে পাবা, আর এগুলো থেকে এমসিকিউ তুমি পাবা। আচ্ছা, আর লাস্ট ওয়ান ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। 23 সালেও লেখচিত্র অঙ্কনের পার্ট সৃজনশীলে ছিল,
বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, সো সেক্ষেত্রে এটা হচ্ছে গ এর কোয়েশ্চেন অ্যাকচুয়ালি লেখচিত্র অঙ্কনের। এটা গ এর জন্যে কিছু গ্রাফ তুমি যেটা প্র্যাকটিক্যালি করছো, ম্যাথ ল্যাবে যে প্র্যাকটিক্যাল গ্রাফগুলো করছো সেই জিনিসটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে, সেগুলোই লাগবে। ক্লিয়ার কথাটা? ওকে, এখন আমরা আমাদের তাহলে অধ্যায় 7 নিয়ে ডিসকাশন শেষ। এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব, পরবর্তী চ্যাপ্টার অধ্যায় 8 আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারের যে কোয়েশ্চেন্সগুলো বোর্ড পরীক্ষায় আসে, যে সাজেশনগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশনস। তো স্থিতিবিদ্যার প্রথম যে টপিকটা, এই অধ্যায়টা তোমরা তো অবশ্যই জানো 8.1, 8.2 এবং 8.3 তিনটা পার্টে ভাগ করা, তাই না? তার মধ্যে 8.1 হচ্ছে সামান্তরিক নিয়ে বেশি আলোচনা, ঠিক না, বা লম্বাংশ সূত্র আছে। 8.2-তে হচ্ছে বলের সাইন সূত্র বা বলের সাম্যাবস্থা নিয়ে কথাগুলো, লামের উপপাদ্যগুলো। আর 8.3 হচ্ছে সমান্তরাল বল উপপাদ্য, সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল, এই জিনিসগুলো হচ্ছে সামারি অফ কথা। তো এবং এখান থেকে কোশ্চেন আসবে স্থিতিবিদ্যা চ্যাপ্টারের প্রশ্ন টু দ্য পয়েন্ট যেগুলো বোর্ডে আসছে সেগুলোই বেশিরভাগ সময় আসে, বেশি সংখ্যক অঙ্ক না, একই কোশ্চেন বেশি রিপিট হয়। সো বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, উদাহরণ এবং এক্সারসাইজে সবগুলোই তোমাকে কয়েকবার করে করতে হবে, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে করতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তো সামান্তরিকের সূত্র সংক্রান্ত আলোচনা, এটা থেকে তুমি এমসিকিউ পাবাই, মিস নাই, অথবা সৃজনশীলে কতেও আসতে পারে, তবে এমসিকিউ ব্যাপকভাবে আসে। লম্বাংশ সূত্র সংক্রান্ত সেটাও এমসিকিউতে পাবা এবং কোশ্চেন নাম্বার কতে পাবা। বলের সাইন সূত্রের সাহায্যে প্রমাণ সংক্রান্ত এখান থেকে অ্যাভেলেবল কোশ্চেন এমসিকিউতে তো আসেই, ছোট কোশ্চেন, সূত্রটাও আসে। আর খতে কোশ্চেন পাবা বলা যায়। সাম্যাবস্থায় লামির সূত্রের সাহায্যে কোণ নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত এগুলো হচ্ছে খ এবং গ স্ট্যান্ডার্ড কোশ্চেন। হ্যাঁ, আর এই লামির সূত্রটাও এমসিকিউতে আসে, ছোট কোশ্চেন। বস্তুর টান নির্ণয় সংক্রান্ত কথা, এটা প্রমাণ টাইপের একটা কোশ্চেন, সেটা হচ্ছে খ অথবা গ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সমান্তরাল বল অর্থাৎ 8.3 বলের লব্ধি স্মরণ, বলের মোমেন্ট বল এবং নির্ণয় সংক্রান্ত, এবং লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু সংক্রান্ত। লব্ধির যে প্রথম যে পার্টটা, এটা মূলত এমসিকিউ বেসিক হিসেবে ধরতে পারো। আর লব্ধির মান, দিক, ক্রিয়াবিন্দু এবং এই রিলেটেড কিছু প্রমাণ আছে, ক্রিয়াবিন্দু এবং কিছু প্রমাণ আছে যে ওকে, যে এখানে এই বিন্দুতে এবং বি বিন্দুতে দুইটা সদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলে এবং এই বিন্দুর অবস্থান বি বিন্দুতে গেলে বা বি বিন্দুর অবস্থান এই বিন্দুতে গেলে ক্রিয়ারত বলটা, তাহলে আমাদের লব্ধিটা কত দূরত্বে সরে যাবে বা প্রমাণ করা যে এত দূরত্বে সরে যাবে, এই টাইপের অনেকগুলো প্রমাণ আছে, তাই না? সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রেও আছে, বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রেও আছে, খুঁটির সাহায্যে অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রমাণ সংক্রান্ত ম্যাথ, যেটা থেকে তুমি কোয়েশ্চেন নাম্বার গ পাবা, কোয়েশ্চেন নাম্বার খ পাইতে পারো, এমসিকিউ আসার সম্ভাবনা কম। ওজন ও চাপ সংক্রান্ত কিছু আইডিয়া আছে, এগুলো এমসিকিউ এবং কোয়েশ্চেন নাম্বার ক এর জন্য রাখলাম। তো এই হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টার, স্ট্যাটিক্স এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন, যেখানে হচ্ছে কোন কোন টপিক মূলত আসে 8.1, 2, 3, লাস্টের 8.3 এখান থেকে যে সমান্তরাল বলে লাস্টের 8.3 ডিসকাশনসও বলে দিলাম। এবং তুমি যদি মাইন্ডসেট রাখো যে এভাবে প্রশ্নগুলো হচ্ছে, এই টপিক লাগবে, এই টপিকের রিলেভেন্ট ম্যাথসগুলো আমি পারি, তার মানে তোমার একটা কনফিডেন্স আসবে। আর যদি তুমি দেখো যে না, আমার এই কনফিডেন্সটা নাই, মানে তুমি ধারণা নাই যে কোন টপিকের ম্যাথ কোনগুলো, তার মানে তোমার আসলে প্রিপারেশন কিছুই হয় নাই। সো কোয়েশ্চেনের টপিক শুনলে বুঝে যেতে হবে যে এই কোয়েশ্চেনটা এই টপিকের মধ্যে এবং এই টপিকের ম্যাথসগুলো এভাবে সলভ হয় এবং আমি সেভাবে প্র্যাকটিস আমার হয়ে গেছে, পারবো, তাহলে দেখবা যে তুমি ভালো করতেছো। আচ্ছা, সো এখন আমরা অধ্যায় 9 আসলাম, সমতলে বস্তুকণার গতি, যেটা গতিবিদ্যা বলতে পারো। এখানে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, দুই রকমের কথা বলা হয়। একমাত্রিক গতিকে আমরা যে হেঁটে চলাচল করতেছি, দ্যাট ইজ একমাত্রিক গতি। আর একটা বল ধরো যে তুমি নিক্ষেপ করলা, সেটা এই পাশ থেকে ওই পাশে গিয়ে পড়লো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবরের সরণ হলো, তো এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, যেটার অপর নাম হচ্ছে প্রক্ষেপক গতি বা প্রাস। এই অধ্যায় 9 4টা পার্টে ভাগ করা, 9.1 থেকে 9.4। তো তার মধ্যে কিছু বইতে আবার 9.5ও আছে। তো 9.4-এ অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে মূলত প্রক্ষেপক গতি বা প্রাসের ডিসকাশনসগুলো দেওয়া, এবং প্রাস থেকে অ্যাভেলেবল প্রত্যেক বছর সৃজনশীলের গ আসে বা ফুল কোশ্চেন ওইখান থেকে আসে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 9.3-তে তোমার হচ্ছে উলম্ব, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো, সেটা নিচে পড়লো, বা সেই বস্তুটাকে উপরে নিচে পড়ার আগে অন্য একটা জায়গা থেকে ধরে ফেলা হলো, বা এই রিলেটেড, হ্যাঁ, যে উপর থেকে একটা বেলুন থেকে একটা বল ছেড়ে দেওয়া হলো, সেটা কত দূরত্বে গিয়ে সামনে পড়বে, এই রিলেটেড অনেকগুলো প্রবলেম আছে, বা ঘূর্ণির ম্যাথ আছে। তো এখানে উলম্ব গতির যে ম্যাথসগুলো আছে সেগুলো 9.3-তে ডিসকাশনস আছে। আর 9.2-তে হচ্ছে কিছু কিছু বইতে আপেক্ষিক বেগ দিছে, ক্যাথাসরের বইতেও, আর কিছু বইতে ডিরেক্ট সলিড হচ্ছে আমাদের যে গতির যে ম্যাথগুলো সেগুলো দেওয়া। আর 9.1 হচ্ছে নদী স্রোত সহ বেসিক কিছু টাইপের ম্যাথ দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টস। তো সেক্ষেত্রে এই যে বেগের সামান্তরিক সূত্র হতে লব্ধি, কোন, আপেক্ষিক বেগ নির্ণয়, এগুলো হচ্ছে 9.1-এর ডিসকাশন। এগুলো থেকে তুমি এমসিকিউ মিস হবে না, সৃজনশীলে কও পাইতে পারো। নদী স্রোতের অঙ্ক, এটাও 9.1-এর ডিসকাশন, এবং এখান থেকে সৃজনশীলে কোশ্চেন নাম্বার খই বেশি আসে। এমসিকিউ দিতে পারে, তবে ওই এমসিকিউর জন্য কিছু শর্টকাট ট্রিক্স আছে, এগুলো বুঝে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর বিভিন্ন বস্তু বা কণার অতিক্রান্ত দূরত্ব
বেগ ও ত্বরণ নির্ণয় সংক্রান্ত কথা। তো এটা হচ্ছে তোমার 9.2 মূলত ধরতে পারো। এবং এখান থেকে তুমি সৃজনশীল যে প্রমাণগুলো আছে হ্যাঁ সংক্রান্ত এবং হচ্ছে যে প্রমাণগুলো আছে বড় বড় প্রমাণগুলো আছে বইয়ে, এগুলোই পরীক্ষা আসবে। প্রমাণ করা কন্ডিশন এগুলোই খতে আসে বেশিরভাগ সময় আর ছোটো কোশ্চেনগুলো তুমি কতে পাবা, আর এভারেজলি কিছু শর্ত থাকবে সেগুলো এমসিকিউতে তুমি পাবা। আচ্ছা, তারপর পড়ন্ত বস্তু ও খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি সংক্রান্ত এগুলোতে যে সূত্রগুলো আছে প্রমাণগুলো আছে সেগুলো তুমি তো এমসিকিউতে সূত্রগুলো লাগবে। সূত্রগুলো কিসে লাগবে? যে সূত্রগুলো এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে কিন্তু আসে, সূত্রগুলো ডিরেক্ট এমসিকিউতে আসে। আর কোশ্চেন নম্বর খ অথবা গ এর জন্য ইম্পর্টেন্ট। আর প্রক্ষেপক বা পাশের গতি সংক্রান্ত কোশ্চেন সেগুলো হচ্ছে গতে আসবে। আর এগুলোর যে সূত্রগুলো হ্যাঁ বা বেসিক স্ট্রাকচারগুলো সেগুলো এমসিকিউতে আসে। তো এইভাবে একদম ছোটোভাবে তোমাকে ফুল চ্যাপ্টারের আইডিয়াটা মাথায় দিয়ে দেওয়া ছিল আমাদের এই ভিডিও সিরিজের পারপাস, এবং আমরা ইনশাল্লাহ সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ। তো তুমি এবার কি করবা, এই রিলেটেড ম্যাথসগুলো বাসায় সলভ করা ট্রাই করবা। কোনোটাতে আটকে গেলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমরা পরবর্তী ভিডিওসগুলোতে আরও ডিটেলসে প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।